কখনো আছে বেশি একটু, কখনো একটু কম, কিন্তু কৃষকদের যে প্রচেষ্টা তার ফলে কিন্তু আমাদের উৎপাদন অনেক বেড়েছে। স্বাধীনতার পরে যেখানে যা ছিল তার তিন গুণ উৎপাদন বেড়েছে। এখন তো আপনার যে ক্রপ যেটা হ্যাঁ, সাইক্লিক্যাল ইয়েতে আসছে, ক্রপ ক্রপ ভেরিয়েশন হচ্ছে অনেক বিভিন্ন না, জায়গায়। কিন্তু এখন লাগবে গবেষণা করে আমাদের নির্ধারণ করতে হবে যে বর্তমান আবহাওয়ার যে অবস্থান, যেটা পরিবর্তিত হয়ে গেছে। বন্যা যখন বৃষ্টি যখন হওয়ার কথা হচ্ছে না, যখন মানে লাকসই আমাদের হ্যাঁ, লাকসই অবস্থা না তো আবহাওয়ার ব্যাপারটা, সুতরাং আমাদেরকে ওইটাও পরিবর্তন করতে আনতে হবে। সেজন্য গবেষণা করে কোন ফসল কখন হতে পারে, লবণাক্ত পানিতে কোনটা হতে পারে, বেশি পানিতে কোনটা হতে পারে, কম পানিতে কোনটা হতে পারে, সেই গবেষণাটা এখন জরুরি। সেদিকে আমাদের নজর দেওয়া দরকার। আর কৃষিকে আমাদের ঢেলে সাজাতে হবে এই যে আবহাওয়ার সঙ্গে মিলিয়ে, কারণ আবহাওয়াকে তো আমরা পরিবর্তন করতে পারবো না। আপনারা তো অর্থনীতি নিয়ে কাজ করছেন, এটা আপনাদের একটা খাত। এই ব্যাপারে কতটুকু চিন্তা ভাবনা আপনারা করেছেন? এটা অনেকখানি যে কৃষির যে অবস্থান, সেই অবস্থান নিয়ে প্রচুর গবেষণা বাংলাদেশে হয়েছে। ভূমির উর্বরতা কমে যাচ্ছে, উৎপাদনশীলতা কিন্তু অনেক এ পর্যন্ত বেড়েছে, কোনো কোনো অঞ্চলে বাড়েও নাই। যেমন ধরেন দক্ষিণ পশ্চিম বাংলাদেশে পানির অভাব, সেখানে লবণাক্ততা বেড়ে গেছে। এমনকি উত্তর পশ্চিম বাংলাদেশেও পানির সংকট আছে। তো পানির সংকট, এখন বৃষ্টিপাত নেই বললেও চলে, সেখানে সংকট আছে। তো এই সংকটগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে, কি করণীয়, কি করা যায়। নতুন ধরনের একটা ধান উদ্ভাবন করা হয়েছে, যেটা কম পানিতেও হতে পারে, পানি মানে বৃষ্টি কম, দুটোই তো আছে, মানে গভীর পানির ধান এবং কম পানি, সেটাও গবেষণা করে লাগসই, যেটা বললেন, লাগসই করার চেষ্টা করা হচ্ছে। তবে এটা অন্যদিকে যেটা আমরা সবসময় আলোচনা করি না, করা উচিত, জনসংখ্যা বৃদ্ধি একসময় অনেক কমে এসেছিল, এখন কিন্তু আবার দ্রুত হচ্ছে। কারণ ওই যে কর্মসূচিগুলো ছিল সেগুলো প্রায় চলছে না, অচল হয়ে গেছে বিভিন্ন কারণে। ফলে এইখানটাতে একটা বড় সমস্যা। এবং মানুষ যদি বাড়তে থাকে, আপনি উৎপাদন তো কমপক্ষে ওই পরিমাণ বাড়াতে হবে, যে দরিদ্র আছেন ওই দারিদ্র অবস্থায় থাকতে হলে। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা বলছি, গ্রামীণ অর্থনীতির আরেকটা জায়গা হলো যে ক্ষুদ্র বিনিয়োগ। ক্ষুদ্র একটা আপনার পুঁজি নিয়ে এরা বিনিয়োগ করে থাকে, এবং এটা একটা কিন্তু বড় জিনিস, গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছে। তো এখন তো এই যে ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত হচ্ছে, কিন্তু মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম যেটা এখন আমরা দেখছি গ্রামে, সেখানে ধরুন একজনে 500-700 টাকা ঋণ নিল, তার যদি উৎপাদন নাও হয়, প্রতিদিন কিন্তু তাকে মূল এবং সুদের উপরে গুনতে হচ্ছে। কিন্তু পরিণামে গিয়ে দেখা গেল তার তো দারিদ্র বিমোচন হচ্ছে না, পুঁজিও জমছে না। এই যে একটা অবস্থান আমাদের, এইটাকে আপনারা কিভাবে? ক্ষুদ্র ঋণ নিয়ে বাংলাদেশ অনেক আমরা গর্ব করে থাকি, গর্ব করা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আমরা পেয়েছি। কিন্তু ক্ষুদ্র ঋণের সমস্যা আছে অনেক। একটি বড় সমস্যা হচ্ছে যেটা আপনি বললেন, যে তাকে সুদটা গুনতে হচ্ছে, এবং সুদ এটা কিন্তু খুব কম নয়, অনেক 30-35%, 25% ইত্যাদি। প্রথম দিকে আরো বেশি ছিল, এখন 25-30% সুদ। এটা আবার দিতে হয় পরের সপ্তাহ থেকে। আজকে নিলেন, এক সপ্তাহ পর থেকে দেওয়া শুরু করতে হয়। এটাতে কোনো উৎপাদন আসুক আর না আসুক না, দিতেই হবে এটা। আপনি গরু কিনলেন, গরু মরে গেলেও এটা আপনাকে দিতে হবে। ছাগল কিনলেন, ছাগল মরে গেলেও আপনাকে দিতে হবে। আপনি যে কাজ করলেন সেটাতে কোনো মুনাফা আসলো না, কিন্তু আপনাকে দিতে হবে। এটা দেওয়াতে দেখা গেছে যে, গবেষণায় যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে কিছু অতি সামান্য কিছু মানুষের উন্নতি হয়েছে। বেশিরভাগই হচ্ছে যারা কোনো উন্নতি হয়নি অথবা কিছু অবনতি হয়েছে, এই সমস্ত তথ্য পাওয়া গেছে। আর ওই মহিলাদের কথা যেটা বলা হয়েছে, মহিলাদের ক্ষমতায়ন হয়নি, কারণ মহিলাদের নামে নেওয়া হয়, নিয়ে পুরুষরা সেটা ব্যবস্থা